কালো সখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদী আয় এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় আস্তে সোনার নদী আয়। একটু হাত তোলা যাবে কি? বাহ, এই যে হাত তুলতে বলছি না, এটা আমাকে শিখিয়েছে একজন, কে জানেন? হ্যাঁ, তাকে সবাই জানেন আপনারা। আর একটা দক্ষিণ 24 পরগনা মনের মানুষ শ্যামসুন্দর দাস, তিনি আমাকে শিখিয়েছে। আসলে যাবি একবার হাত তোলাবি সবাইকে, আর যদি তালি দিয়ে যেতে পারিস না, তোর হয়ে ওরা তালি দিলে ভগবান শুনলে তোর কল্যাণ হবে। সেই থেকে তো শুরু করি। তুলেছ সবাই? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসে, পিছন বেঞ্চে ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে এলেও ফাঁকি, হরিনামে এলেও ফাঁকি। হ্যাঁ, মায়েরা হাত নামাবেন, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, তালিটাও ডবল দিতে হবে। চলো, তুলেছ? তালি দাও। রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢঙে ফিরেছে ও গো কালো এখন চেনা হরিব। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, এবার হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। হরি হরি হয়েছে বলি হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাজবে কিসে, বাঁশি নাই আর সাজবে কিসে, হাত তুলে তাই গুনো গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যখন কৃষ্ণ বাঁশি বাজাতো, যত সব কুলো ললনা কুলো ললনা কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা, তারা বাঁশির গানে ভুলত কুলের ধরম রাখত না। এবার রাধার প্রেমের নাগর, রসের সাগর, দেখো প্রেম বিলাতে নদী আয় তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল নদী গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হ্যাঁ, আর এই গানটা যিনি লিখেছেন, এই গানটা কোনো কীর্তনীয়ের বানানো গান নয়। এই গানটা যিনি লিখেছেন তিনি কে জানেন? এই গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলার নিবাসী, রামকেলিদের বাড়ি। এই গানটা যিনি লিখলেন তিনি হচ্ছেন বৈষ্ণব মহাজন পদকর্তা বিশ্বরূপ দাস ঠাকুর। তার লেখা পদ। বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, নিজের স্ত্রীকে গিয়ে বলছেন, আমি যদি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি
আমার পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে গেছে, তাহলে বুঝবো ভগবান বলে কেউ আছে। পরের দিন সকালবেলা উঠে পুকুরের জলে মুখ দিয়ে দেখে জল তো সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয়, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয়। এবার সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। হরি বল। সময় দেবে ওই চরণে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান। হা গৌরমা তুমি কৃপা করো, কৃপা 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 করো, এই জগজনে কৃপা করো। বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে বাবা। আমি তোমার হলাম, 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 আমি তোমার। যদি ভক্তমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, আমাদের যে কোনো কীর্তনিয়া যখন গান গাইবে, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, ওনারা যে বাসায় থাকে আমরা বাসার ঠিকানা দিয়ে দেব বা আপনাকে নিয়ে যাব, কিন্তু গান চলাকালীন আপনাদের কাছে অনুরোধ কীর্তনিয়াকে ডিস্টার্ব করবেন না। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আমি তোমার হলাম, 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 আমি তোমার হলাম। একে রে একে পায়ে পায়ে জড়িয়ে ধরেছে কে? কে? ঠাকুর। আমি কে? আমি রঘুনাথ, রঘুনাথ দাস। হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে, আমি তোমার হলাম। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ। না জেনে কত বড় কথা বলছে দেখো, বলে আমি তোমার হলাম। কি নাম তোর? আগে আমার নাম হরিদাস। হ্যাঁ, কি নাম? ঠাকুর আমার নাম রঘুনাথ। ও বাহ, তুই জমিদারের ছেলে না? আগে হ্যাঁ হ্যাঁ, আমি জমিদারের ছেলে। তুই জমিদারের ছেলে হয়ে আমার মতো সাধু বৈষ্ণব ভিখারির পায়ে পড়লি রে? হ্যাঁ, জমিদার কোনোদিন ভিখারির পায়ে ধরে রে? ভিখারি তো জমিদারের পায়ে ধরে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। কি নাম তোমার? আমার নাম হরিদাস। আস্তে, যেই বলেছে আমার নাম হরিদাস, রঘুনাথ দাস বলছে ঠাকুর এই জগতে সবাই মায়ার দাস, গাড়ির দাস, বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি কি না হরির দাস? বাহ। আচ্ছা ঠাকুর একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বল। আচ্ছা তোমার তো বয়স অনেক হয়েছে। হ্যাঁ তা বলতে পারিস। তুমি দেখতে এত সুন্দর কি করে হলে? বাচ্চা ছেলে তো, না বুঝে কথা বলছে। হরিদাস ঠাকুর বলছে ওটা তো বলতে পারবো না বাবা, তবে লোকে বলে আমি সুন্দর তাই সুন্দর। ঠাকুর হ্যাঁ বলো। এই যে গোটা গায়ে কি সব কালো কালো দাগ টাগ গুলো দিয়েছো কপালে টপালে, এগুলো কেন? এগুলোকে তিলক বলে রে পাগল ছেলে, সময় আস বুঝবি। ও ঠাকুর তুমি নিশ্চয়ই কোনো একটা দল থেকে এসেছো, তোমার দলে একটা কোনো নেতা আছে? হ্যাঁ থাকবে না?
আমার দলের যে নেতা সে তো আমার একার নয় রে, তোরও নেতা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তুমি যে দল থেকে এসেছো, তুমি যদি দেখতে এত সুন্দর হও, তাহলে তোমার দলের যে আসল লোকটা তাকে দেখতে কত সুন্দর। আসল জায়গায় প্রশ্ন করছে, এবার নকল প্রশ্ন বাদ। হ্যাঁ, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা তুই ঠিক বলেছিস, আমার দলের যে আসল মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে তুই দেখিস নি রে। হ্যাঁ, গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। নদীয়ার পথ দিয়ে যখন সে হেঁটে যায়, মানুষে ডাক দিয়ে বলে সোনার পর্বত হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার গায়ে ঘাম হয়, লোকে বলে সোনার পাহাড় থেকে ঘামগুলো নয়, সোনাগুলো গলে গলে পড়ছে। তারপরে তার শিখেই ভুবন ভোলানো রূপ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, এই টানা চোখ, একবারে 7 ফুটেরও বেশি লম্বা, হাত দুটো আঁঠুর নিচে থাকে, এই বিরাট দেহ তার। আর যখন হলুদ ধুতিটা পরে নেয়, একবারে গায়ের সঙ্গে মিশে যায়। ঠাকুর, সেই ওই তোমার দলের যে আসল লোকটা, আমাকে একটু তার কাছে নিয়ে যাবে? হরিদাস ঠাকুর চমকে উঠল। জীবনে আজ পর্যন্ত আমার কাছে এই কথা কেউ বলেনি, তুই বলছিস। খোকা, তোর মনে হয় পূর্বজন্মের সুকৃতি কিছু কাজ করছে রে? তাই তুই গৌর চরণে যাওয়ার জন্য চেষ্টা করছিস। আস্তে, কার চরণে পড়েছে বুঝতে পেরেছেন তো? কে? যে মানুষটা লক্ষ হীরার মতো বেশ্যাকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিল, রঘুনাথ দাস, তার চরণে পড়েছে। যে মানুষটা 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে হরিনাম ছাড়েনি, রঘুনাথ দাস, তার চরণে পড়েছে। যে মানুষটা অদ্বৈত আচার্যের মতো বহুকে গুরু রূপে পেয়েছিল, তার চরণে পড়েছে। যে মানুষটা মহাপ্রভুর দেওয়া প্রসাদ নিজে অর্ধেক পেত, মহাপ্রভুকে অর্ধেক দিত, তার চরণে পড়েছে। সাধু সঙ্গ সর্বশস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, তাহলে প্রেম আর না পেয়ে যায় নাকি? হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে বলে উঠল, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, আমি যদি একদিনের জন্য তাকে ভালোবেসে থাকি, আমি চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মিল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ। এই যে মায়েরা বসে আছেন, নিজেদের বাড়ির সন্তানদেরকে সৎসঙ্গ প্রদান করাবে। সৎসঙ্গ, টিভি দেখা নয়। অশালীন ছবি কেউ যদি বারবার চোখের সামনে দেখে, তার মনে অশালীন প্রতিক্রিয়ার জন্ম হয়। তোমরা যখন আস্তে, ভারতবর্ষের মাটিতে এত বড় বড় সিনেমা আর্টিস্ট, এত বড় বড় নায়িকা আছে, যাদেরকে দেখার জন্য মানুষে ভিড় করে ছুটে যায়। কি, আর যদি আপনাদের এইখানে কীর্তন না হয়ে দীপিকা পাডুকোন আসতো, তাহলে তো পুলিশ ডাকতে হতো, বিরাট ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে দেখবেন, দীপিকা পাডুকোনকে দেখার জন্য ছুটে গেলেন বটে, সকালবেলা কার ছবিতে প্রণাম করে কাজে যান? দীপিকা পাডুকোনের ছবি না বাঘছাল পরা দেবাদিদেব মহাদেবের ছবি? মহাদেবের ছবিতে প্রণাম করে। মহাদেবে কি আছে? সাপ গোটা গায়ে জড়ানো, ডুমুর একটা নিয়ে বসে থাকে, ত্রিশূল নিয়ে, বাঘ ছাল পরে একটা খালি গা, তাকে প্রণাম করে লোকে যায়। কেন? ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তাকিয়ে দেখো দেবাদিদেব মহাদেবের দিকে। ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেব শুধু মূর্তি নয়, ত্যাগের প্রতীক। মৃত্যুঞ্জয় হয়েছে সে, তারপরেও
পাহাড়ের গুহায় গিয়ে বাস করে। কেন? রাজপ্রাসাদ বানাবার টাকা নেই না সামর্থ্য নেই। সব দেবদেবী রাজপ্রাসাদে ঘুরছে, মহাদেব জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তবেই তো মানুষ ভালোবাসবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে গেছে, রঘুনাথ দাসের মন সংসার থেকে উঠে গিয়েছে, গৌর চরণে চলে গেল। রঘুনাথ দাস শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছে। আস্তে আমাদের, আমি অনেক প্রায় সরাসরি কথাটা বলে থাকি, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। হ্যাঁ, আমার শিক্ষাগুরু আর আমার মা আর কয়েকজন ভক্ত মিলে বানিয়েছেন। আর জায়গাটা কিনে দিয়েছেন সুন্দরবনের এসপি, তিনি জায়গাটা কিনে দিয়েছেন। তো বৃন্দাবনে মঠ তৈরি করা হয়েছে। এখান থেকে বাংলার থেকে যে সমস্ত ভক্তরা যায়, আমরা কারো কাছে পয়সা নেই না, বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা। কেন? এই যে সারা বছর কীর্তন করে পয়সা রোজগার করে নিজে শুধু খাবো দাবো ঘুমিয়ে পড়বো নাকি? হ্যাঁ, আজকে মরে গেলে কালকে খুঁচে পুড়িয়ে দেবে। আমার ওপরে যার রাগ আছে, মরার পরে মাথার খুলি নাকি আগুনে পড়ে না শুনেছি, ও বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলে বেঁচে থাকতে তোর মাথায় মারতে পারিনি, মরে যাওয়ার পরে মাথায় মেরে খুলি ভাঙবো। সারা জীবন ধরে শত্রুতা করে গেল, তা কিছু করে যেতে হবে না মানুষের জন্য? হ্যাঁ, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, মানুষের জন্য কি করলে? আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইংরাজি শেখো, এতে ভুল নেই। জ্যাক অ্যান্ডিলো এন্টার দেন টু ফেজে পেল ফটা, জ্যাক ফেললাম না প্রকিস, ক্ষতি নেই, ইংরাজি শিক্ষা হোক। কিন্তু বাংলা ভুলে গেলে বাঙালির বিপদ এসে যাবে। তাকিয়ে দেখো, ভারতবর্ষের যত বড় বড় মানুষ তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়েনি। জগদীশ চন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, সব বাংলা মিডিয়াম, সব বাংলা মিডিয়াম। হ্যাঁ, মনে রাখবেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তিনি যখন লন্ডনে গিয়েছিলেন, তাকে লন্ডনের সাংবাদিকরা উত্তেজিত করার জন্য একটা মজার কৌশলে প্রশ্ন করেছিল, স্যার কি ভারতবর্ষের লোকগুলো এখন কালো কালো স্যার, আমাদের লন্ডনের লোকদের ফর্সা চকচক করছে একবারে। হ্যাঁ, তিনি উনি বুঝে নিয়েছে তো, আমাকে উপহাস্য করছে। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি এমনি হয়নি, তিনিও বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমি রাষ্ট্রপতি এমনি হয়নি, আমিও উত্তর দিচ্ছি। কি বলে? ভগবান দুটো রুটি তৈরি করেছিল, প্রথমটা কাঁচা, ওটা সাদা রয়ে গেছে, এই যে তোমরা, দ্বিতীয়টা পুড়ে গেছে, ভালো হয় না। আফ্রিকার লোকগুলোকে দেখো না, সব কালো কালো লোক, ওটা পুড়ে গেছে। আমার ভারতের লোককে দেখো, 3 নম্বর যে রুটিটা বানালো, না পুড়েছে না কাঁচা আছে, ঠিক ভাজা হয়েছে। আমার ভারতবর্ষের মানুষ, হ্যাঁ, নিতাই গৌর হরি বল, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবে, এই ভারতবর্ষ। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। আমরা একসঙ্গে পড়াশোনা, আমার নিজের বন্ধু বান্ধবী যারা আমেরিকা রয়েছে, বিজ্ঞান আশার সায়েন্টিস্ট, উজ্জ্বল দাস আর মণিমালা দাস, ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা বেতন পায়। আশ্চর্য কি জানেন? আশ্চর্য এটা, আমেরিকায় থাকে, চাকরি করে নাসার শাখাতে, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, গলায় তুলসীর মালা দিয়েছে, কপালে তিলক দিয়েছে, স্যুট বুট পরে, BMW গাড়ি নিয়ে অফিস চলে যায়। বছরে একবার বাড়িতে আসে, আর যেখানে মহোৎসব হয় আমার সঙ্গে ছুটে একবারে মাটিতে বসে বিচে কলা আর শুক্তো, বলে এই কি জিনিস। তাই বললাম, হ্যাঁ লজ্জা করছে না? আমেরিকায় থাকিস, তুই বিজ্ঞানী হয়েছিস তুই। বলে শোন, কি জানিস, শেকড়টা ছিঁড়ে দিলে গাছ কোনোদিন বাঁচবে না। আমি তো ভারতীয়, আমি বাঙালি, বাংলা আমার শিকড়, আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি আমার বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াই, কনভেন্ট স্কুলে পড়িয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, কিন্তু আমি মহাপ্রভুর জন্মদিন পালন করি, আমি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি না। আমি তো বাঙালি। মনে রাখবেন, শিক্ষা নিজের পরিবারের মধ্যে চালনা করুন, আগে নিজের পরিবারকে দেন। আমার নিজের ভাগ্নি রয়েছে, SSKM এর ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পারমিতা সাহা, লন্ডন থেকে পড়াশোনা করেছে, আমার নিজের ভাগ্নি। ওকে বলা আছে সপ্তাহে একদিন বিনা পয়সায় রুগী দেখবি, যতগুলো লোক আসবে পয়সা নিবি না। কেন? সারা জীবন পয়সা পাবি, একদিন যদি বিনা পয়সায় না দেখবি, দেখিস তারা আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে তোর ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে এমন কিছু করে যান
এই যে আমার মাকে দেখছেন পাশে, আমাকে সাথে নিয়ে মাসে একবার বৃদ্ধাশ্রমে যায়, কাপড় নিয়ে যায়, খাওয়ার নিয়ে যায়। বৃদ্ধ মায়েরা যখন আমায় জড়িয়ে ধরে, একটা 100 টাকার শাড়ি দিয়েছি, কত খুশি তারা। আমার মনে হয় জগতের সব সুখ এইখানে আছে। বুকে জড়িয়ে ধরল, জানো বাবা তোমার আশায় বসেছিলাম, তুমি কখন আসবে। ঠাম্মা এই যে মিষ্টিটা এনেছি, অর্ধেকটা নিজে খাচ্ছে, অর্ধেকটা আমায় দিচ্ছে, এটাই তো আনন্দ, এটাই সুখ। আর এর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয়। মনে রাখবেন, জীবনের মাটিতে দাঁড়িয়ে কে কতদিন থাকবো, চলে যেতে হবে। এখানে যা রেখে যাব, আমার কর্মটা আমি চলে যাওয়ার পরে হিসেব হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম, আমি কেঁদেছিলাম, আমাকে দেখে সবাই হেসেছিল। আপনারা শোনেননি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে? যেদিন তুই প্রথম এলি, প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না, হলো সবাই মেয়ে হলো ছেলে হলো না কো, কি বলেছিল? আর মা কি করেছিল? ঠান্ডি মাথায় উলু দিলাম সকলকে ডেকে। আমি বুঝেছিলাম আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়েকে আমি 100 ছেলের সমান করে মানুষ করে দেব। ছেলে সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে সন্তান 2 বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, শ্বশুরের কুলটা ভালো করে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়েছে কাছে। রঘুনাথ দাস পড়াশুনো করে এসেছে, নিত্য নিত্য ঘরের দরজায় বসে গৌর গৌর বলে কাঁদছে। গৌরের চরণে যাওয়ার জন্য আকুলতা। সকলে মিলে সিদ্ধান্ত নিল রঘুনাথকে কি করতে হবে। আমি আস্তে কথা বলবে না। হ্যাঁ, আমার খুব দুঃখ হয় জানো মা, খুব কষ্ট পায় যখন দেখি ভারতীয় নারী তারা ভারতীয় পরিবেশে আছে, নিজের পরিবারের নিজের পরিচয় বহন করছে। চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, মণ্ডল, দাস, নিজের পরিচয় বহন করে, নিজের পিতামাতা পিতৃমাতৃ পরিচয় বহন করে, আধার কার্ড বহন করে, রেশন কার্ড বহন করে। কিন্তু দুঃখ পাই কখন জানো, যখন দেখি তারা বিয়ের পরে শাঁখা সিঁদুর খুলে দিয়েছে। দুঃখ হয় তখন, সংস্কার জলাঞ্জলি দিয়েছে। সংস্কার, শাঁখা সিঁদুরের কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কোনো পৌরাণিক যুক্তি নেই, এটা তোমার সংস্কার, যা তোমাকে জগতের মাটিতে উন্নত হতে সাহায্য করে। তুমি বলতেই পারো নার্সিংহোমে যে নার্সরা থাকে তারা তো পড়ে না, তারা কি থাকে না? না, সে তো কর্ম করতে গেছে। তুমি কি কর্ম করছো? তুমি তো বাড়িতে আছো। শাঁখা সিঁদুর নারীর অলঙ্কার। সাবিত্রী সত্যবানকে দেখো না দুর্গাপূজা, সত্যবানের প্রাণ ফিরিয়েছে সাবিত্রী শাঁখা সিঁদুরের জোরে। ভারতীয় নারী তুমি। ইংরেজ আমলে একজন লোক ছিল, তার নাম ছিল রবার্ট ক্লাইভ, নাম শুনছেন সকলে। তিনি প্রথম এসেছিলেন ভারতবর্ষে। সন্ধ্যেবেলা গঙ্গার পাড় ধরে ঘুরছেন, এমন সময় দেখছেন একটা ঘরের মধ্যে দরজা ভেজানো আছে, ছোট্ট ছোট্ট করে প্রদীপ জ্বলছে। আস্তে করে নিজের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বলছে কেউ কোনো সাড়া করবে না, ঘরের দরজা ঠেলে দিয়েছে। আস্তে করে দেখছে একটা ছেলে বসে আছে, গলায় কাপড় দিয়ে 2টো আসন পেতে সম্মুখে একটা বয়স্ক লোক আর একটা বৃদ্ধা মানুষকে বসিয়ে রেখেছে, আর আরতি করছে প্রদীপ জ্বালিয়ে। রবার্ট ক্লাইভ অবাক হয়ে গেলেন, আমি কি দেখছি। সেনাবাহিনীকে প্রশ্ন করলেন, এরা কারা, কি করছে, এই কি ভারতবর্ষ? সেনাবাহিনী উত্তর দিলেন, সাহেব শুনুন, যে ছেলেটাকে দেখছেন ও হচ্ছে ওইটা ছেলে, আর যে দুজনকে দেখছেন বৃদ্ধ আর বৃদ্ধা, ওরা হচ্ছে ওদের বাবা আর মা। ভারতবর্ষের মানুষ পিতা মাতাকে আসনে বসিয়ে দেবজ্ঞানে আরতি করছে, পুজো করছে। আপনার ইংল্যান্ডে করে কি? তার চোখে জল এসে গিয়েছে, সত্যি তো ভারতবর্ষ। হ্যাঁ, এই ভারতবর্ষের মানুষ পিতা মাতাকে দেবী জ্ঞানে পুজো করছে। সন্তান দূর থেকে হাত জোড়ো করে প্রণাম করলেন, এই হচ্ছে ভারতবর্ষ। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। মনে রাখবেন, হাতে হাত ধরে বাঁচবেন। টিভিতে, খবরের কাগজে আমরা যখনই দেখি, যখনই তাকাই, চারদিকে খুন, হিংসা, জাহাজানি, সন্দেশখালীর মানুষের কত কষ্ট। হাত ধরবেন। এখনো যদি হিন্দু এক না হয়, এখনো যদি আমরা হাতে হাত ধরে না বাঁচি, আপনাদের এই জায়গাটাও সন্দেশখালী হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। কারো ক্ষতি নয়, হাতে হাত ধরবেন, এক হয়ে বাঁচবেন, তবে তো মানুষ বুঝবে, একত্রীভূত জাগবে, একত্রীভূত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। রাষ্ট্রপতি কে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রাহ্মণ নাকি? না তো, আদিবাসী। কেন? দেখতে ভালো না, গায়ের রং কালো। আসনটা দেখুন, ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কেন আসনে বসেছে? রূপ দিয়ে নয়, যোগ্যতা দিয়ে বসেছে। ভারতবর্ষের মানুষ, এই হলো ভারতবর্ষ।